বাংলা ও বিশ্ব সাহিত্যের বিভিন্ন ভয়ের গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্কেয়ার অ্যালার্ট। স্কেয়ার অ্যালার্ট। আজ আপনি শুনবেন লেখক মৃন্ময় দেবনাথের লেখা একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড় হিম করা ভয়ের গল্প, শেষ রাতের ডাকাতি। মৃন্ময় দেবনাথের জন্ম কোচবিহার জেলায়। বর্তমানে ইংরেজি সাহিত্যের ছাত্র। সাহিত্য তাঁর একটা ভালোবাসার জায়গা ছোটবেলা থেকেই। মূলত ভৌতিক অলৌকিক জড়ই তার বেশি পছন্দের। ছাপার অক্ষরে প্রথম লেখা প্রকাশ স্কুল ম্যাগাজিনে। এছাড়াও বর্তমানে বিষ আতঙ্ক, থ্রিলার অভিযান সহ বিভিন্ন লিটল ম্যাগাজিন ও পূজাবার্ষিকীতে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। অডিও স্টোরি জগতেও তাঁর বেশ কয়েকটি লেখা প্রকাশ পেয়েছে বিভিন্ন চ্যানেলে। লেখালেখির বাইরে পছন্দের বিষয় বই পড়া, ছবি তোলা। তাহলে চলুন আর দেরি না করে পাড়ি দেওয়া যাক ভয়ের দেশে। আজ আপনাদের জন্য মৃন্ময় দেবনাথের শেষ রাতের ডাকাতি। সন্ধ্যার আর বেশি দেরি নেই। আকাশ থেকে ঝুলে পড়া ঘন মেঘ যেন হাতছানি দিয়ে ডাকছে রাতের গভীর আঁধারকে। আষাঢ় মাস। 5 দিন থেকে সেই যেন ভীষণ বর্ষা নেমেছে। থামার যেন কোনো লক্ষণই নেই। আজও সারাদিন অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। তবে এই সন্ধ্যের দিকটা একটু ধরেছে। দূর আকাশ, হালকা মেঘের গর্জন, আরো ভীষণ বৃষ্টির পূর্বাভাস দেয়। দাওয়ার কাছে প্রকাণ্ড আরাম কেদারায় বসে ধূসর আকাশের দিকে নির্নিমেষে চেয়েছিলেন রামরূপ চক্রবর্তী। চাকর এসে একটু আগেই তামাক বদলে দিয়ে গেছে। উৎকৃষ্ট তামাকের অপূর্ব সুগন্ধ চারিদিকের বাতাসে বয়ে বেড়াচ্ছে। গড়গড়ার নলে একটা দীর্ঘ টান দিয়ে দূরের দিকে চোখ রাখতেই তিনি দেখতে পান একটা লোক বৃষ্টি ভেজা মেঠো পথের বাঁক ঘুরে এদিকেই আসছে। একই দুর্যোগের দিন, তাই ভর সন্ধ্যা। এমন সময় গাঁয়ের জনশূন্য পথে কে হাঁটবে? অদ্ভুত। তিনি চোখ সরু করে সেদিকেই চেয়ে থাকেন। আর একটু বাদেই লোকটার অবয়ব ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। ধূসর আধার গায়ে মেখে লোকটা সদর দরজা পেরিয়ে ধীর পায়ে এসে দাঁড়ায় রামরূপের উঠোনে। সাধারণ একজন চাষাভূষো লোক, সাদামাটা পোশাক, কাঁধে একটা কাপড়ের পুঁটুলি, তবে বেশ লম্বা, দোহারা চেহারা। মাথার বড় বড় চুলগুলো বৃষ্টির জলে ভিজে কপালের সাথে প্রায় লেপ্টে রয়েছে। রামরূপও দালান থেকে নিচে নেমে আসেন। নমস্কার, আপনি কি ব্যবসায়ী রামরূপ চক্রবর্তী? আগে কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমায় আপনি ঠিক চিনবেননি। আমি যাচ্ছিলাম পাশের গাছ শান্তিপুরে, কিন্তু এই বৃষ্টিতে আর পথ চলতে পারলুম না। সন্ধ্যের মুখে এই গাঁয়েই এসে পৌঁছলুম। গ্রামে কাউকে চিনিও নিয়ে, তবে আপনার নাম কিন্তু আমি শুনেছি। গাঁয়ের একজনকে জিজ্ঞাসা করতে সেই আপনার বাড়ির পথটা দেখিয়ে দিল। আসলে মানে রাতে থাকবার একটু জায়গা যদি দেন। না না, সকাল হতেই বেরিয়ে পড়বো, শুধু রাতটা যদি। আহা, এ আর বেশি কথা কি? থাকবেন সে তো ভালো কথা, এত ইতস্তত করবার কি আছে? আসুন আসুন, ওপরে উঠে আসুন। রামরূপ সম্ভ্রান্ত গৃহস্থ। মা লক্ষ্মীর কৃপায় ব্যবসা করে আজকাল বেশ দু পয়সা করেছেন। দোতলা দালান বাড়ি, গোলা ভরা ধান, শৌখিন জীবনযাপন নিঃশব্দে তার সচ্ছলতার পরিচয় বহন করে চলেছে। গায়ের লোকেরা তার নামে নানান কুৎসা করলেও তিনি যে একেবারে অহংকারী দাম্ভিক মানুষ তা নয়। অতিথিশালার একটা সুন্দর ঘর বরাদ্দ করে দেওয়া হয় নতুন অতিথিকে। চাকর একটা তেল ভরা লণ্ঠন রেখে যায়। হাত মুখ ধুয়ে আগন্তুক তক্তপোষে সবে গা এলিয়ে দিয়েছে এমন সময় দরজায় রামরূপের ভারী গলার আওয়াজ শোনা যায়। কোনো অসুবিধা হচ্ছে না তো? আগন্তুক চকিতে সোজা হয়ে বসে। আরে চকতি মশাই যে, আসুন আসুন আসুন। হ্যাঁ, কি যে বলেন, অসুবিধে কেন হবে? বেশ বেশ বেশ। রামরূপ ঘরে ঢোকেন। সন্ধ্যার আলো আধারিতে তখন ভালো করে লক্ষ্য করেননি
কিন্তু এবার রামরূপ লণ্ঠনের হলদে আলোয় আপাদ মস্তক একবার মেপে নেন আগন্তুককে। পেশিবহুল চেহারা, ধারালো চিবুক, বলিষ্ঠকরণ। ভদ্রলোক যে বেশ শক্তি ধরে তা ভালোই বোঝা যায়। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না, থাকেন কোথায়? এই দেখছেন, নিজের নামটাই এখনো বলিনি। আমার নাম দীনদয়াল ঘোষ। নদী পেরিয়ে ওই 3 ক্রোশ উত্তরে যে রামচন্দ্রপুর গাঁ, ওইখানেই থাকি। তা শান্তিপুরে কি কাজে যাচ্ছিলেন? আসলে পরশু আমার ভাগ্নির বিয়ে, অনেক কাজ ওখানে, তাই আগে ভাগেই যাচ্ছিলাম। শান্তিপুর তো আর এখান থেকে কম দূর নয়, এতটা পথ হেঁটে যাবেন। একটা গরুর গাড়ির ব্যবস্থা করলেই পারতেন তো। আমরা গরিব মানুষ চক্রবর্তী মশাই, গরুর গাড়িতে করে যাওয়ার পয়সা আমাদের নেই। কিছুক্ষণ নীরব হয়ে রইলেন রামরূপ। সত্যিই তাই, তার গায়ের বেশিরভাগ মানুষও তো দীনদয়ালের মতোই, দারিদ্র যাদের নিত্য দিনকার সঙ্গী। কারোর পয়সার অভাবে খাওয়া জোটে না, কারোর কন্যা দায় উদ্ধার না হওয়ার বিপুল দুশ্চিন্তা। লোকটার ওই ম্লান হাসি কত সহজেই এতগুলো নির্মম সত্য প্রকাশ করে দেয়। শেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি উঠে পড়েন। ওদিকে আহারাদির ব্যবস্থা প্রায় শেষ হয়ে এসেছে, রাতটা ভালো করে ঘুমান। অনেকটা পথ হেঁটে এসেছেন, নিশ্চয়ই ক্লান্ত। আর বিরক্ত করব না। পরদিন সকালে আহারাদি সেরে দীনদয়াল রামরূপের কাছে বিদায় নিতে আসে। তাহলে চলি চক্রবর্তী মশাই, অনেকটা পথ যেতেই হবে। আপনি বড় উপকার করলেন আমার, এই উপকার আমি কিন্তু আজীবন মনে রাখবো। ওসব কোনো কথা নয়, অতিথি নারায়ণ। আপনি এসেছেন, সে আমারও বড় সৌভাগ্যের ব্যাপার। আপনি সত্যি নিষ্ঠাবান ব্রাহ্মণ, গায়ের লোকে বড় মন্দ বলে না চক্রবর্তী মশাই। আপনার নামখানা যত বড়, আপনার মনটাও ঠিক ততটাই। রামরূপ ঈষৎ হাসেন। দীনদয়ালও শান্তিপুরের পথ ধরে। আকাশের মুখ আজও ভার। একটু বেলার দিকে দালানে বসে একটা হিসেবের খাতা দেখছিলেন রামরূপ। এমন সময় চাকর হন্তদন্ত হয়ে এসে তার সামনে দাঁড়ায়। তিনি অবাক হয়ে মুখ তোলেন। কি হয়েছে চরণ, কিছু বলবে? চরণ নিঃশব্দে হাতে ধরা একটা কাগজ এগিয়ে দেয় রামরূপের দিকে। কি এটা? জানি না কর্তা, কাল যে অতিথি এসেছিলেন তার ঘরখানা আজ পরিষ্কার করতে গিয়ে দেখি তক্তাপোষে এটা পড়ে আছে। তেনারই কাগজ হয়তো ভুলে রেখে গেছেন। আমি দেখছি, তুমি যাও। আজ্ঞে কর্তা। চরণ চলে যেতে রামরূপ ধীরে ধীরে কাগজখানা খোলেন। গোটা গোটা অক্ষরে লেখা একটা চিঠি। প্রথম কয়েকটা কথা পড়েই শিউরে ওঠেন তিনি। স্পষ্ট হস্তাক্ষরে লেখা সেই কথাগুলো যেন অমোঘ ভবিষ্যৎবাণীর মতো ঘোষিত হয় তার কানে। চক্রবর্তী মশাই, আপনি বিবেকবান, সচ্চরিত্র এবং ধার্মিক পুরুষ, তাই আপনাকে অবগত করাটা আমাদের কর্তব্য। আগামী সপ্তাহের শুক্রবার অমাবস্যা, সেই দিনটা আপনার কাছে খুব একটা সুখকর হবে বলে আশা রাখি না। আপনিও অতি সত্বর সেই দুরাশা ত্যাগ করুন, তাতে আপনারই মঙ্গলের অধিক সম্ভাবনা। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করিয়াও কোনো লাভ হইবে না। এখনো অবধি ভীম সর্দারকে ঠেকানোর দুঃসাহস কেহ করে নাই। প্রত্যাশা রাখি আপনি তাহা করিয়া কোনো নির্বুদ্ধিতার পরিচয় দিবেন না। ইতি ভীম সর্দার। কাগজখানা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকেন তিনি। যা দেখছেন সত্যি কি তাই? হায় ঈশ্বর, এখন তবে উপায় কি? অন্ধকারের চাদর মুড়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে ভাঙা পরিত্যক্ত নীলকুঠির কোঠা বাড়িখানা। বাড়ি নয়, যেন বাড়ির কঙ্কাল। হাড় পাঁজরা বেরিয়ে আসা এক অতিকায় দানবের মতো হাঁ করে রয়েছে সেটা।
বহুদিনের অব্যবহারে রাশি রাশি ঝোপঝাড় গজিয়ে উঠেছে গোটা বাড়িটাকে ঘিরে। এই ভগ্ন প্রায় জীর্ণ নীলকুঠির একটা ঘরে আজ জড়ো হয়েছে জনা কয়েক লোক। আধারে তাদের মুখ দেখা যায় না, চেনা যায় না পরিচয়, শুধু শোনা যায় চাপা ফিসফিসে কণ্ঠস্বরগুলো। সর্দার, ওই বাড়িতে যাওয়াটা কি খুব দরকার? বক্তার কণ্ঠস্বর চাপা, একটু যেন ভীত বটে। নারায়ণগঞ্জের ঘাটে পরশু কাপড়ে বোঝাই একটা বড় নৌকা নোঙর করবে শুনেছি। ওইটাই লুট করি না কেন সর্দার? পয়সা করে কিন্তু মন্দ জুটবে না। শুধু শুধু ওই অদ্ভুত বাড়িটাতে গিয়ে বিপদ বাড়িয়ে লাভ কি সর্দার? অন্ধকার ঘরের জীর্ণ দেওয়ালগুলো কাঁপিয়ে হো হো করে হেসে ওঠে সর্দার। এই বনমালী সর্দার কোনো বিপদকে ভয় পায় না রে হিরু। একবার যা ঠিক হয়েছে তা করা হবেই। আর তুই অত ভয়ে কাঁপছিস কেন রে? কি সমস্যা তোর ওই বাড়ি নিয়ে? তুমি জানলে তুমিও দুশ্চিন্তায় পড়বে সর্দার। তোমার কথা মতো কদিন খোঁজ খবর করার জন্য আমি ওই বাড়ির আশেপাশেই ঘুরে বেরিয়েছি। গায়ের লোকেদের কাছেই তো শুনলাম ওই বাড়ির কথা। গায়ে ওটার অদ্ভুত বদনাম আছে সর্দার। সে না হয় বুঝলুম, কিন্তু তুই যে এতদিন ওইদিকে ঘুরে বেড়ালি, তোকে কেউ সন্দেহ করেনি তো? মোটেই না। হিরু অত কাঁচা খেলোয়াড় নয় সর্দার। ভিকিরি সেজে হাতে খঞ্জনি নিয়ে বটতলায় পড়েছিলুম। খুব সন্তর্পণে লোকেদের জিজ্ঞেস করে এসব জেনেছি। বাহ, বেশ করেছিস। তারপর কি কি জানতে পারলি বল এক এক করে। ওই বাড়িতে এক বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে থাকে। বুড়ো ব্যবসা করে অনেক পয়সা করেছে। সেই পয়সার উপর লোভ যে কারুর পড়েনি তা কিন্তু নয়। 3-3বার ডাকাত পড়েছিল ওই বাড়িতে। কিন্তু আশ্চর্যের কথা কি জানো সর্দার? কোনো ডাকাত দলই কিচ্ছুটি সরাতে পারেনি ওখান থেকে। এমনকি বছর 4 আগে দুর্দণ্ড প্রতাপ ডাকাত ভীম সর্দার ওখানে হানা দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা করতে পারেনি বলে কি আমরাও করতে পারবো না? হ্যাঁ, তুই হাসালি রে হিরু, তুই হাসালি। না সর্দার, তা নয়। আমরা সকলেই তো জানি ভীম ডাকাতের নজর একবার যার ওপর পড়েছে তার সর্বশান্ত হয়ে পথে বসা ছাড়া আর যে উপায় নেই। ভীম সর্দার তো আর যে সে ডাকাত নয়, সে ছিল গরিবের ভগবান, যে নিজের জন্য নয় ডাকাতি করত গরিবদের জন্য। নিজে না খেয়ে থাকতো, কিন্তু গরিব দুঃখী মানুষদের মুখে অন্ন তুলে দিতে সে তার দল নিয়ে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু সর্দার, এখানে ভীমও কিচ্ছুটি করতে পারেনি। এইটুকুতেই কিন্তু শেষ নয়। লোকে বলে ওইটাই নাকি ভীম সর্দারের শেষ ডাকাতি ছিল। এরপর ওকে আর কোথাও ডাকাতি করতে দেখা যায়নি। তাতে কি? সর্দার, আগে সবটা শোনোই না। বছর 4 আগে ওই বাড়িতে হানা দেওয়ার পরই ভীম ডাকাত কোথায় যেন হারিয়ে যায়। কোথাও ওকে আর খুঁজে পাওয়া যায়নি। অন্ধকার ঘরে হিরুর ফিসফিসে নিচু স্বরে উপস্থিত সকলেই একবার যেন শিউরে ওঠে। সে বলে চলে, এও শোনা যায় একে একে ওর ডাকাত দলের প্রত্যেককেই নাকি অদ্ভুতভাবে মারা গিয়েছিল। কেউ বিশ্রী রোগে, কেউ বা জলে ডুবে, অন্যরা আর সব অদ্ভুতভাবে। আজকাল কেউই আর সেই সব ঠিকঠাক বলতে পারেনি। এ তো গেল আগেকার ঘটনা। এর পরের কয়েক বছরে বুড়োর পয়সার লোভে ভিনগা থেকে দুটো ডাকাত দল হানা দিয়েছিল ওখানে। আগেকার মতোই কেউ একটা কানা করিও নিয়ে বেরোতে পারেনি। ওদের সাথে ঠিক কি হয়েছিল তা জানা নেই, তবে গায়ের বাতাসে কান পাতলে কানাঘুষো শোনা যায়। বুড়ো নাকি ওর বাড়িতে যক্ষ পুষে রেখেছে।
সেই বুড়োর সব সম্পত্তি রক্ষা করে। হিরু থামে। ঘরে বসে থাকা কারোর মুখেই কোনো কথা নেই। একটু পর নীরবতা ভেঙে হিরুই আবার বলে ওঠে, আচ্ছা বলতে পারো সর্দার, কি এমন আছে ওই বাড়িতে যাতে তিনটে দুর্ধর্ষ ডাকাত দল ব্যর্থ হয়ে ফিরে এলো? আর ভীম সর্দারের অমন পরিণতি বা কারণ কি? এক রোগা বুড়ো একা এতগুলো সান্ডা মার্কা ডাকাতকে বাধা দেবে, এ কথা তো বিশ্বাস করা যায় না। তা বটে। বনমালী কিছুক্ষণ কি যেন ভাবে, তারপর ধীর গলায় জিজ্ঞাসা করে, ওই বুড়োর নাম কি রে? রামরূপ চক্রবর্তী। তাহলে তোরা সব তৈরি হ, আমিও দেখতে চাই কি আছে ওই বুড়োর বাড়ি। এই বনমালী সর্দার কাউকে ডরায় না রে, কাউকে না। সর্দারের কথা শুনে হিরুর গা শিরশির করে ওঠে। বাকিরা অবাক বিস্ময়ে জয়ধ্বনি দেওয়ার কথা ভুলে গিয়ে আধো অন্ধকারে নিষ্পলকে চেয়ে থাকে সর্দারের দিকে। অমাবস্যার আর বেশি দিন বাকি নেই। রাশি রাশি দুশ্চিন্তা ক্রমশ যেন ঘিরে ধরছে রামরূপকে। দিন রাত এক করে তিনি শুধু ভেবে চলেছেন কি করে ডাকাতদের ঠেকাবেন। ভীম সর্দার একবার যখন বলেছে তখন সে ডাকাতি করতেই আসবে। ভীম সর্দারের কথার খেলাপ হয়েছে এ কথা কোশমিন কালেও কেউ শোনেনি। গাঁয়ের লোকেরা জমের চেয়েও বেশি ভয় পায় ভীমকে। ভীম জাতে গোয়ালা হলে কি হবে, সে পড়াশোনা জানে। প্রতিবার ডাকাতি করার আগে গৃহস্বামীকে চিঠি দিয়ে সে সতর্ক করে দেয়, যেন বলতে চায় সাধ্য থাকে তো আটকাও আমায়, দেখি তোমার কত ক্ষমতা। রামরূপের শোবার ঘরের সিন্ধুকে প্রায় 1000 খানেক টাকা আর গিন্নির ভারী সোনার গয়নাগুলো রাখা থাকে। বাড়িতে ডাকাত পড়লে সেগুলোর কিছুই যে আর রক্ষা করা যাবে না, কি করবেন তিনি? টাকাগুলো মহাজনদের গদিতে নিয়ে রেখে আসবেন, কিন্তু তাতেই বা নিশ্চিত হবেন কি করে? এতগুলো টাকা তার সারা জীবনের সঞ্চয়, চিন্তা করে যেন কুল কিনারা পাওয়া যায় না। অমাবস্যা যত এগিয়ে আসছে ততই যেন কাহিল হয়ে পড়ছেন রামরূপ। গিন্নি অসুস্থ, তাকে এসবের কিছুই বলেননি তিনি, পাছে সে দুশ্চিন্তায় আরো অসুস্থ হয়ে পড়ে। এদিকে রামরূপের বিশ্বাসেও চিড় ধরেছে। আজকাল কাউকেই যেন তেমন আর ভরসা পান না। একজন সাধারণ মানুষকে ভরসা করে আশ্রয় দিয়েছিলেন, আর সেই কিনা তার ধ্বংসের খবর নিয়ে এলো। এরপর আর কাকেই বা বিশ্বাস করবেন তিনি? কয়েকদিন ধরে আরো একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করছেন রামরূপ। বেশ কয়েকজন লোক সন্ধ্যার মুখে কিংবা ভোর রাতে তার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। কেমন সন্দেহজনক তাদের চলাফেরা, চোখে সতর্কিত দৃষ্টি। আচ্ছা, তারা কি ডাকাত দলের লোক? রামরূপের ওপর নজর রাখছে? কে জানে কাকে বলবেন তিনি এসব কথা, কার কাছে সাহায্য চাইবেন? নিজেকে এরকম অসহায় রামরূপের আর কোনোদিনও মনে হয়নি। এখন একমাত্র ঈশ্বরই ভরসা। জনশূন্য পথঘাট, অন্ধকার আকাশ, ঘোর অমাবস্যা, শুধু মিটমিটে কয়েকটা তারা জ্বলছে। গ্রামের প্রত্যেকে এখন ঘুমিয়ে কাঁদা। জনশূন্য নিশ্ছিদ্র অন্ধকারে লেপা চরাচরে জীবিত প্রাণী বলতে শুধু যেন কতগুলো রাত জাগা শেয়াল আর ঝিঝি পোকা। রাত প্রায় দুপুর হতে চায়। এমন সময় অতিকায় দানবের মতো পড়ে থাকা ভাঙা নীলকুঠির পেছনের ঘন জঙ্গলে মৃদু পায়ে প্রবেশ করে বনমালী। তার পেছনে একে একে বাকিরা। কেউ তাদের লক্ষ্য করে না। প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা গাছগুলো কার ভয়ে আজ যেন নিশ্চুপ। ছায়ামূর্তিদের চোখ এই অন্ধকারে অভ্যস্ত। পায়ে পায়ে তারা জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছয়। গোল মতো একটা ফাঁকা জায়গা। বহুদিন আগে ভেঙে পড়া একটা প্রাচীন বটগাছ
মাটির সাথে লেপ্টে বেদির আকার নিয়েছে, আর তার ওপরই বসানো একটা কালী মূর্তি। মূর্তিটার সামনে এসে দাঁড়ায় বনমালী। হিরু শেষবারের মতো স্তিমিত গলায় মৃদু আপত্তি তোলে। সর্দার, বলছি ওই বাড়িতে কি না গেলেই? চুপ। সর্দার ঠোঁটে আঙুল চাপা দেয়। আর কোনো কথা নয় হিরু, এখন আর কোনো আপত্তি নয়। ফাঁকা জায়গাটায় সকলে গোল হয়ে বসলে পর সর্দার পুজো শুরু করে। এমনিতে জল ডাকাতি করতে যাওয়ার আগে, পুজো না করলেও এরকম বড় বড় ঘর ডাকাতি করার আগে মা কালীর পুজো করাটা ডাকাতদের নিয়ম। পুজোর ভার দলের সর্দারের ওপরেই থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। পুজো যখন শেষ হয় তখন রাত অনেক। এর মধ্যেই বাকিরা কালী মূর্তির সামনে একটা ঝকঝকে কাপড় পেতে তার ওপর একে একে জড়ো করে ফেলেছে তাদের অস্ত্রপাতি, মশাল আর এক ভাঁড় তেল। পুজো সেরে বনমালী গোল হয়ে বসে থাকা লোকগুলোর মাঝখানটায় বসে। অনেকক্ষণ পরামর্শ চলে, কিভাবে কি করা হবে, লুঠের মাল কিভাবে লুকিয়ে নিয়ে আসা হবে, এইসবই। তারপর সকলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেয় বনমালী। যারা এই পথে এখনো কাঁচা তারাই সাধারণত মশাল ধরা, মালপত্তর বয়ে বেড়ানো, পাহারাদারের কাজ টাজ করে থাকে। আর যারা পাকা খেলোয়াড় তারাই দরজা ফটক ভেঙে লুটতরাজ চালায়। সকলে নিজের নিজের দায়িত্ব বুঝে নেওয়ার পর সর্দার দলের সকলকে একবার গুনে নেয়। ফেরার পথেও আর একবার এরকম গুনতি হবে, পাছে কেউ বাদ পড়ে যায়। যাই হোক, এসব মিটে যেতে কাপড়ের ওপর রাখা তেলের ভাঁড়টা হাতে তুলে নেয় বনমালী। ভাঁড়ে আঙুল ডুবিয়ে প্রত্যেকের কপালে একটা করে ফোঁটা এঁকে দেয়। ফোঁটা আঁকা হয়ে গেলে ভাঁড়টা ভেঙে ফেলাই নিয়ম, কিন্তু অদ্ভুতভাবে আজ তা হয় না। বনমালী অভ্যাসবশত অন্য দিনের মতোই ভাঁড়টা হাত থেকে ফেলে বটে, কিন্তু সেটা ভাঙে না। শুধু অস্ফুট একটা শব্দ করে অবশিষ্ট তেলটুকু মাটিতে গড়িয়ে পড়ে। আশ্চর্য, অন্য দিন তো একেবারেই ভেঙে যায়। সে ভ্রু কুঁচকে ভাঁড়টা আবার তোলে, কিন্তু হায়, এবারেও সেটা ভাঙে না। সর্দার, সর্দার, কি হচ্ছে গো? সেটাই তো বুঝতে পারছি না, অন্যদিন তো হয়ে যায় দিপি। ভাঁড়টা আবার মাটি থেকে তুলতে তুলতে চিন্তিত গলায় বনমালী বলে, দাঁড়া, আরেকবার চেষ্টা করি। দেখে ফেলো সর্দার, একবারে ভাঁড়টা না ভাঙা যে খুবই অমঙ্গলে। আরে সে কি আর আমি জানি নে, কিন্তু গায়ের জোরে ছুঁড়ে ফেলতেও তো পারছি নে। আমার কিন্তু ভাব গতিক ভালো ঠেকছে না সর্দার। আর জঙ্গলটা কিরকম থম মেরে রয়েছে দেখছো? হ্যাঁ, এতদিন এই নীলকুঠির জঙ্গলে আমরা পুজোর পর পরামর্শ করেছি, কই আগে কোনো দিন তো এরকম মনে হয়নি। হ্যাঁ, ভারটাও যে ভাঙছে না। ওসব তোর মনের ভুল বলেই বনমালী আর একবার ভাঁড়টাকে ছেড়ে দেয়। অবশেষে মাটির ভাঁড় এবার চুরমার হয়ে ভেঙে পড়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, কিন্তু হিরুর কপালের দুশ্চিন্তার ভাঁজ যেন দূর হয় না কিছুতেই। লণ্ঠনের আঁচটা একটু উস্কে দিয়ে আরামকে দাঁড়ায় শরীরখানা এলিয়ে দেন রামরূপ। ভয়ে তার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে, তবুও নিজেকে যথাসাধ্য শান্ত করে রেখেছেন তিনি। বিপদে উদ্বিগ্ন হয়ে পড়া তার চরিত্র নয়। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে, তার সাথে মুহুর্মুহু বজ্রপাত। উত্তাল বাতাসের দাপটে মাথা নাড়াচ্ছে বাইরের প্রকাণ্ড গাছগুলো। সামনের সুবিশাল খাটখানায় গিন্নি কাঁথা মুড়ি দিয়ে অঘরে ঘুমোচ্ছে। দিন দুয়েক হলো তার অসুখটা যেন বেড়েছে আরো। সে জানেও না কি বিপদ আজ ঘনিয়ে এসেছে তাদের মাথার উপর। একদিকে স্ত্রীর অসুস্থতা, আর অন্যদিকে ভীম সর্দারের হুমকি। সব মিলিয়ে যেন জেরবার হয়ে পড়েছেন রামরূপ। দক্ষিণের জানলাটা খোলা, বাতাসে জানলার পাল্লা দুটো দুলছে, আর সেই জানলা গলে ঢুকে আসা অমাবস্যার ঘোর আধার যেন স্তিমিত করে দিচ্ছে লণ্ঠনের আলোকেও। আজও সেই রাত, কিন্তু এমন দুর্যোগের রাতে ভীম ডাকাতি করতে আসবে কি? লোকে যে বলে তার কথার নাকি খেলাপ হয় না। রাত প্রায় 2 প্রহর হতে যায়, কিন্তু এখনো বিপদের কোনো আভাস নেই যে।
আর ডাকাতেরা এলেও বা ভয় কি? অনেক ভেবে রামরূপ একখানা প্যাচ বের করেছেন। টাকা পয়সা তার বাড়ির সিন্ধুকেই রেখেছেন বটে, তবে বাড়ির বাইরে মহল্লার চৌকিদারের কড়া পাহারার ব্যবস্থা করেছেন। থানার দারোগাবাবুকেও বলা আছে, ডাকাতেরা যদিও আসে তবে লুট করে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে পারবে না কিছুতেই। এই বৃষ্টি বাদলার রাতে চৌকিদাররা যে কোন আড়ালে লুকিয়ে রয়েছে তা রামরূপ নিজেই ঠিক বুঝে উঠতে পারছেন না। আর ডাকাতরা তো কোন ছাড়। লোকে যদিও বলে ভীম ডাকাত কোন পথে আসে আর কোন পথেই বা ফিরে যায় তা জানা পুলিশ কেন, ভগবানেরও দুঃসাধ্য। তারা নেহাত মিছে কথা বই তো আর বলে না। আজ তিনি দেখবেন ভীম ডাকাত কি করে ফেরে। ঈষৎ হাসির আভাস খেলে যায় তার ঠোঁটের কোণায়। এসব ভাবতে ভাবতেই ঠান্ডা জলো বাতাসে দু চোখের পাতা ভারী হয়ে এসেছিল রামরূপের। হঠাৎ একটা শব্দে চটকা ভেঙে যায়। ধর্মড়িয়ে উঠে বসেন তিনি। সদর দরজায় কড়া নাড়ছে কেউ। বৃষ্টির শব্দ ছাপিয়ে তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন দরজার বাইরে কারোর গলার শব্দ। শিউরে ওঠেন রামরূপ। এ নির্ঘাত ভীম সর্দার। সদর দরজার কাছেই তো ঘুমায় চরণ। ও এতক্ষণে দরজা খুলে দেয়নি তো? চৌকিদাররাই বা গেল কোথায়? হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন তিনি। নিকষ কালো আধার রাতে দুর্ভেদ্য অন্ধকার চিরে পথ হাঁটছে কয়েকটা ছায়া মূর্তি। দলটা এর মধ্যেই ছোট ছোট কতগুলো ভাগে ভাগ হয়ে গিয়েছে। এতগুলো লোককে একসঙ্গে এই গভীর রাতে পথ চলতে দেখলে যে কেউ সন্দেহ করবে। কাজেই কেউ চলেছে গায়ের পথ বরাবর, কেউ বা জঙ্গলের ধার ঘেঁষে। অন্ধকারে তাদের চোখ যেন আগুনের ভাটার মতো জ্বলছে। এরকম দুর্ভেদ্য অন্ধকারে চলতে তারা অভ্যস্ত। মেঠোয়াল পথ ধরে সামনে সামনে চলছিল সর্দার বনমালী, তার পেছনে হিরু, জীবন আর দাশু ময়রা। হিরু পথ চলছে বটে, কিন্তু তার মনে দুশ্চিন্তার মেঘ এখনো কাটেনি। দাশু হঠাৎ হিরুর খানিক কাজ ঘেঁষে আসে। আর তো দুর্গা ফেরালি পৌঁছে যাব, কি বলি সারু? হ্যাঁ তা বটে। তখন থেকে কি ভাবতেছিস বলতো? হ্যাঁ, কেমন যেন ঘুম মেরে রয়েছিস দেখছি। তোদের আমি বলেছিলাম না, এ ঘর ডাকাতি না করলেই আমাদের মঙ্গল। তোরা তো কেউ শুনলি না আমার কথা। এখন যাচ্ছি তো ঠিকই, ভালোই ভালোই ফিরতে পারলে হয়। কেন এরকম বলতেছিস কেন? হিরু চলতে চলতেই একবার ঘুরে তাকায় দাশুর দিকে, তারপর চোখ ফিরিয়ে নিয়ে নিচু স্বরে বলে, তখন দেখলি নে ভারটা ভাঙার সময় একবারে ভাঁড় না ভাঙা যে কতটা অমঙ্গল, তুই জানিস না? সেবার অবিনাশ মিস্ত্রির বাড়িতে লুট করবার সময় গায়ের লোকেদের হাতে ধরা পড়ে বিষ্টু যেমন বেঘরে মারা পড়লো, মনে আছে? সেবারেও কিন্তু ভাঁড়টা 3 বারে ভেঙেছিল, ভেবে দেখ। আর তাছাড়া হিরু আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সামনের দৃশ্যটা দেখে তার মুখের কথাগুলো মুখেই রয়ে যায়। থমকে দাঁড়িয়ে পড়ে সে। বনমালীও দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কি হলো রে, দাঁড়িয়ে পড়লি হঠাৎ? কথাখানা বলে দাশু যেই সামনে তাকায় অমনি ভয়ে আতঙ্কে তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে আসে। আলপথের বাঁদিকের জমি থেকে পথে উঠে দাঁড়িয়েছে একটা কালো কুচকুচে ষাঁড়। প্রাণীটা একবার মাথা কাত করে তাদের দেখে নিয়েই আবার ধীর পায়ে অন্যদিকের আধার মাখা জমিতে মিশে গেল। বিস্ময়ের ঊর্ধ্ব নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল বাকিরা। প্রত্যেকের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এমনকি সর্দার বনমালী, যে এত বিপদ সত্ত্বেও সাহস ধরে রেখেছিল, এবার তার কপালেও দুশ্চিন্তার ভাঁজ দেখা গেল। ঈশ্বর, যে ঘোর অমঙ্গল হয়ে গেল। সর্দার, আমি আগেই বলেছিলুম ওই বাড়িতে ডাকাতি করতে যেও না, যেও না, দেখলে তো। বনমালী কোনো কথা বলে না। হিরু নিজের মনেই যেন বিড়বিড় করে যায়। ডাকাতির পথে ষাঁড় দেখতে পাওয়া মৃত্যুর সমান সর্দার।
আজ ঘোর বিপদ হতে চলেছে, আমি টের পাচ্ছি ঘোর বিপদ। অনেকক্ষণ পর নিশ্চল শান্ত স্বরে কথা বলে বনমালী। বাকিরা হয়তো অনেকটা এগিয়েছে, চল এগোই, আর দেরি করা ঠিক হবে না। হিরো একবার আকাশের দিকে তাকায়। সর্দার আজ নাছোড়বান্দা, হাজার বারণ করলেও সে শুনবে না। ডাকাতের দলে নাম লিখিয়ে সর্দারের কথা অমান্য করা তাদের ধর্মের বিরুদ্ধ, কাজেই তাদের যেতে হবেই। আজ হয়তো তাদের রক্ষা করা ঈশ্বরেরও দুঃসাধ্য। হিরো একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটতে শুরু করে। রামরূপ সদর দরজার কাছে আসতেই স্তব্ধ হয়ে যান। আতঙ্কের একটা চোরা স্রোত তার শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দিয়ে যায়। তিনি দেখেন সদর দরজা হাট করে খোলা, বৃষ্টি ভেজা হিমেল বাতাস হু হু করে ঢুকছে ঘরে, আর একপাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে চরণ। দেখেই বোঝা যায় দরজা খুলে দেওয়ার পর সামান্য প্রতিবাদের সুযোগটুকুও পায়নি সে। দরজা আড়াল করে দাঁড়িয়ে কতগুলো ভীমকায় ছায়া মূর্তি, পেছনের দুজন জ্বলন্ত মশাল হাতে দাঁড়িয়ে, বাকিদের হাতে লাঠি। মুহূর্তের জন্য বিহবল হয়ে পড়েন রামরূপ। এত পাহারা, এত নিরাপত্তা সত্ত্বেও ডাকাতরা এলো কোন পথে? কেউ কি ঘুণাক্ষরেও কিছু টের পায়নি? এবার তাহলে সব শেষ। কিন্তু এই বিহবলতা নিমেষের। ভীষণ বিপদে পড়লে বোধ করি অতি দুর্বল ব্যক্তিও মরিয়া হয়ে ওঠে। রামরূপও তার ব্যতিক্রম নন। হঠাৎ করেই সমস্ত ভয় কাটিয়ে তিনি এক অসম সাহসী কাজ করে বসলেন। দেওয়ালে ঠেস দিয়ে চরণের লাঠিখানা রাখা ছিল। বীর বিক্রমে সেটা ডাকাতদের দিকে উঁচিয়ে ধরেন তিনি। আমার বাড়িতে ঢুকতে হলে আমায় পেরিয়ে ঢুকতে হবে। আয় আয়, দেখি তোদের কত সাহস। ডাকাতেরা কিন্তু বিন্দু মাত্র অপ্রস্তুত হয় না। সে সময় চোর ডাকাতের ভয়ে গাঁয়ের সাধারণ মানুষেরাও লাঠি ধরতে জানত। ডাকাতদের মধ্যে থেকে একজন এগিয়ে যায় রামরূপের দিকে। প্রৌঢ় রামরূপকে দেখে ঠাহর হয় না তিনি শরীরে এতটা শক্তি ধরেন। ভীম সর্দার হয়তো ভেবেছিল তার সাগরে একাই কাবু করে ফেলবে তাকে, এদিকে বাকিরা ততক্ষণে বাড়ির ভিতরে ঢুকবে। কিন্তু তা হলো না। রামরূপ রীতিমতো দক্ষ হাতে লাঠি চালাচ্ছেন। তাকে পেরিয়ে বাড়ির ভেতরে ঢোকা একরকম অসম্ভব। একে একে প্রত্যেকে রামরূপের সাথে ভিড়ল, অথচ কিছুতেই যেন তাকে বাগে আনা যায় না। এবার যে লোকটা লাঠি হাতে এগিয়ে যায় সে আমাদের চেনা। মশালের হলদে আলোয় রামরূপ নিজেও তাকে চিনতে পারেন। তার মুখের অভিব্যক্তি দ্রুত বদলায়। বিশ্বাসঘাতক! তোকে অসহায় ভেবে আমি বাড়িতে জায়গা দিয়েছিলাম, তুই কিনা! ছি ছি! রামরূপের কঠিন কণ্ঠস্বরে লোকটা এক মুহূর্তের জন্য থমকায়, তারপর আবার এগিয়ে যেতে যেতে বলে, কি করব ঠাকুর মশাই, আমাদের যে এটাই কাজ। আপনাদের মতো ধনী লোকেরা যদি আমাদের সাহায্য না করে তাহলে আমাদের চলে কি করে বলুন তো? বটে। রামরূপ আরো শক্ত করে চেপে ধরেন হাতের লাঠিটা। চারজন মিলেও এঁটে উঠতে পারে না তার সাথে। এবার বেগতিক দেখে প্রমাদ গুণে ভীম সর্দার। তার ভরাট গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হয়, লাঠি ফেলো ঠাকুর, বামুনের রক্তে হাত রাঙিয়ে নরকে যেতে চাই না আমরা। ভালোই ভালোই পথ ছাড়ো, আমরাও নিজেদের হিসেব বুঝে নিয়ে চলে যাব। যদি বাপের বেটা হয়ে থাকিস তবে একে একে আয়, প্রত্যেককে দেখিয়ে দেব আমি কে। আয়! অন্যদিন হলে তোমার সাথে লড়তে আমাদের সমস্যা ছিল না ঠাকুর, কিন্তু আজ হাতে একেবারেই সময় নেই। গায়ের লোক টের পেলে আমাদের আর পালানোর পথ থাকবে না। আবার বলছি ঠাকুর, লাঠি ফেলো। আমার বাড়িতে ঢুকতে হলে আমায় মেরে তারপরে ঢুকতে হবে। আজ প্রাণের মায়া ছেড়ে তুমি পয়সার লোভ করছো ঠাকুর।
অট্টহাসিতে ফেটে পড়ে ভীম। তোমার অঢেল রয়েছে, তবুও তুমি দেবে না। আর গায়ে এমনও অনেক মানুষ আছে যাদের কিচ্ছুটি নেই, তবুও তারা অপরকে সাহায্য করে, তারাও তো বেঁচে থাকে। তোমার ওই টাকা গরিবদের কাজে লাগবে ঠাকুর, সম্পত্তির মায়া করো না। ওটুকু গেলে তুমি না খেয়ে মরবে না। আমার কষ্টের টাকা আমি অন্যদের বিলিয়ে দেব কেন? তাদের ক্ষমতা থাকে তারাও অর্জন করুক। দেখি তবে আমি বেঁচে থাকতে তোরা আমার বাড়ি থেকে এক কানা করিও নিতে পারিস কিনা। বেশ, তবে তাই হোক। ভীম স্খলিত পদক্ষেপে এগিয়ে যায় রামরূপের দিকে। তার ঠোঁটের কোণে কুৎসিত ক্রূঢ় হাসি, হাতে উদ্ধত লাঠি। এ বাড়িতে আদেও কেউ থাকে তো হিরু? বনমালী এক দৃষ্টে চেয়ে রামরূপের বাড়িখানার দিকে। এর মধ্যেই একে একে দলের সকলে এসে জড়ো হয়েছে। ডাকাতদের হাতে উঠে এসেছে লাঠি, জ্বলছে মশাল। এত টাকার মালিক একজন, সে কি নেই আধ ভাঙা বাড়িতে থাকে? এটা তো ঠিক বিশ্বাস করতে মন চায় না। ভেতরে গিয়েই দেখা যাক না সর্দার। দাশুর কথায় সায় দেয় সকলে। পাঁচিল টপকে একজন ভেতরে ঢুকে সদর দরজা খুলে দিতেই বাকিরা ভিতরে চলে যায়। যায় না শুধু হিরু, নিষ্পলকে চেয়ে থাকে বাড়িটার দিকে। দিনের আলোয় বাড়িটাকে দেখে তার মনেও ঠিক এই একই প্রশ্ন জেগেছিল। এতদিন এই বাড়ির বাইরে ভিখিরি সেজে পড়েছিল সে। এই একদিনও তো রামরূপকে নিজের চোখে দেখেনি। আদৌ কি এই বাড়িতে কেউ থাকে? আধারে বাড়িটাকে যেন আরো বেশি পরিত্যক্ত জীর্ণ বোধ হচ্ছে। ঘুম ধরা কড়িকাঠ, আধ ভাঙা জানলার পাল্লা, সব মিলিয়ে কেমন এক দমবন্ধ করা অস্বস্তিকর পরিবেশ। নিশুতি রাতে থমথম করছে গোটা বাড়িটা। পায়ে পায়ে ভেতরে ঢোকে হিরু। বনমালী বাড়ির দরজায় ঈষৎ টোকা দিচ্ছেন তখন। কয়েকজন পাহারাদার এরই মধ্যে বাড়িটাকে ঘিরে দাঁড়িয়েছে। দরজার সামনে বনমালী সহ আরো দুজন। হিরু তাদের পাশে গিয়ে দাঁড়াতে আচমকাই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে যায় দরজাটা। বনমালীর মশালের আলোয় দেখা যায় এক বৃদ্ধের অবয়ব, ফ্যাকাশে রক্তশূন্য। কপালের বাঁ দিকে শুকিয়ে আসা একটা গভীর ক্ষত। ইনি কি তবে রামরূপ? বনমালী কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল, তার আগেই বৃদ্ধ বলে ওঠেন, এসো, ভেতরে এসো। তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আমাদের জন্য? বনমালী যে বেশ অবাক হয়েছে তা তার গলা শুনলেই বোঝা যায়। আপনি জানেন আমরা কারা? দেখেই তো বোঝা যাচ্ছে। এসো, ভিতরে এসো। বনমালী একবার বাকিদের মুখের ওপর চোখ বুলিয়ে নিয়ে চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢোকে। তার পিছু পিছু প্রত্যেকে। ভেতরটায় ঘুটঘুটে অন্ধকার। মশালের হলদে আলো অন্ধকার কেটে এগোতে পারে না। কেমন গা ছমছমে পরিবেশ। তার ওপর এই বৃদ্ধের এরকম অদ্ভুত আচরণ। আচ্ছা, বুড়ো কি তাদের পুলিশে দেবে? কিন্তু আগে থাকতেই বুড়ো জানলো কি করে যে ওরা এখানে আসবে? অদ্ভুত, সত্যিই বড় অদ্ভুত। কোনো বাড়ি লুট করতে এসে এর আগে এরকম কোনোদিন হয়নি তাদের সাথে। বৃদ্ধ তাদের একটা ঘরে নিয়ে যায়। চাপ চাপ অন্ধকারে ছেয়ে রয়েছে গোটা ঘরখানা। কোথায় কি কিছুই ঠাওর করা যায় না। আচ্ছা, এই কি রামরূপ? আমার কিন্তু এর ভাবগতিক ভালো বোধ হচ্ছে না। চল বেঁধে ফেলি লোকটাকে, কি বলিস? হিরু কিছু উত্তর দেওয়ার আগেই বনমালীকে চমকে দিয়ে বৃদ্ধ তেমনই বলে ওঠেন, আমায় বাঁধবে কিনা সে বিচার না হয় পরে করো। আগে তোমাদের যা দেখাতে আনলাম সেটা দেখে নাও। বনমালী শিউরে ওঠে। এত নিচু গলায় বলা কথাটাও বুড়ো শুনেছে। মশালের আলোটা সে ঘরের মধ্যে ফেরায়। দেওয়াল ঘেঁষে একটা জীর্ণ তক্তপোষ, আর তার ওপরই শুয়ে রয়েছে এক বৃদ্ধা। বৃদ্ধার শরীর বিছানার সাথে মিশে গিয়েছে প্রায়। এ হয়তো হিরুর বলা রামরূপের সে স্ত্রী। কি দেখাবেন? ওটা খুলে দেখো। রামরূপ দক্ষিণের জানলাটার দিকে নির্দেশ করে প্রায় সাপের মতো হিসিয়ে ওঠেন। যাও,
যাও দেখো, যাও যাও, দেরি করো না, যাও। বনমালী দেখে বন্ধ জানলাটার ঠিক নিচে একটা পেল্লায় পুরনো সিন্দুক। পাতলা ধুলোর আস্তরণ পড়েছে সেটার উপর। ঘরের অন্ধকারে গা মিশিয়ে জিনিসটা এমনভাবে রয়েছে যে প্রথম দেখায় ঠিক চোখেই পড়ে না। কি ওটা? তোমাদের তো বলে দেওয়ার প্রয়োজন নেই, নিজেরাও দেখে নাও। যাও যাও। ততক্ষণে বনমালীর দলের একজন এগিয়ে এসেছে সিন্দুকটার দিকে। ধীরে ধীরে সে সিন্দুকের ডালখানা যেই খুলেছে অমনি ঘর জুড়ে এক উজ্জ্বল আলোর আভা ছড়িয়ে পড়ল। চোখ ধাঁধিয়ে যায় বনমালীর। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়ে সে হাঁ করে চেয়ে থাকে সিন্দুকের দিকে। সিন্দুকটার ভেতর থরে থরে সাজানো রাশি রাশি সোনা, কণ্ঠহার, বালা, আরো কত শত জিনিস। লোভে আনন্দে ঝিকিয়ে ওঠে প্রত্যেকের চোখ। প্রথমজন ততক্ষণে গয়নাগুলো হাতে তুলে দেখতে আরম্ভ করেছে। তার চোখ জ্বলছে লোলুপ শিকারীর মতো। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই একটা জিনিস লক্ষ্য করলো বেশ অবাক হয়ে বনমালী। সিন্দুকের এক ধারে সার বেঁধে সাজানো ছোট ছোট কতগুলো মূর্তি, অবিকল মানুষের মূর্তি, তবে ইঞ্চি কয়েকের চেয়ে বেশি লম্বা হবে না। স্বর্ণাভ আলোর ছটা ঠিকরে বেরোচ্ছে সেগুলো থেকে। শিল্পীর অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে নিখুঁত কতগুলো ছোট্ট মনুষ্য মূর্তির মতো শুয়ে রয়েছে সেগুলো। কি কাজে লাগতো এসব কে জানে। জল জলে চোখে সকলে ঘেঁটে দেখছে জিনিসগুলো। কয়েকজন থলেতে ভরতেও শুরু করেছে। এত সোনা এর আগে কখনো কেউ দেখেনি। এবার বৃদ্ধ আচমকাই তেমন শীতল হিসে গলায় বলে উঠলেন, দাঁড়িয়ে রইলে কেন? যাও, নিয়ে যাও এগুলো, তোমাদের জন্যই তো রাখা। হ্যাঁ, তোমাদের জন্যেই। সকলে এখন এমনই লোভে অভিভূত হয়ে পড়েছে যে বৃদ্ধের কথাগুলো বনমালী ছাড়া আর কারোর কানেই গেল না। আপনার মতলবটা কি বলুন তো? আমাদের ডেকে এনে এতগুলো গয়না দিয়ে দিচ্ছেন, পুলিশে দেবেন নাকি অন্য কিছু? বনমালী সন্দিগ্ধ দৃষ্টি ফেরায় বৃদ্ধের দিকে। বৃদ্ধের মুখ নির্বিকার, শুধু ঠোঁটের কোণে ঝুলে রয়েছে একটা বিশ্রী হাসি। একদম চালাকি করার চেষ্টা করবেন না ঠাকুর, আমরা লোক খুব একটা ভালো নই। কিন্তু সে তো আগের 3 বার যারা এসেছিল তারাও ভালো লোক ছিল না। কই কই, তারাও তো এখন চুপটি করে রয়েছে আমার সাথে। তোমরাও রয়ে যাবে, কি বলো? হ্যাঁ, মানে তোমরাই তো এ বাড়িতে প্রথম নও। শুধু প্রথম জন বাদে আমি সকলকেই সবটা নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু কই, কেউ তো নিয়ে যেতে পারলো না। দেখো দেখো তোমরা পারো কি না। বৃদ্ধের কথা কিছুতেই বুঝে উঠতে পারছিল না বনমালী। ওদিকে বাকিদের চাপা উল্লাস কানে আসছে। রামরূপ কিঞ্চিত হেসে আবার বলতে শুরু করেন, লোভ লোভ, বুঝলে? লোভ এ বড় খারাপ জিনিস। লোভের ফাঁদে একবার যদি পা দিয়েছ তো ফেঁসেছ। সে ফাঁদে একটু একটু করে এমনভাবে জড়িয়ে পড়বে যে মুক্তির আর কোনো উপায় থাকবে না। এমনকি তুমি যে লোভের ফাঁদে ফেঁসে গিয়েছ তাও ধরতে পারবে না, না, কিছুতেই না। এই লোভ মানুষকে অনেক দূর তাড়িয়ে নিয়ে যায়। সমাজ, পরিবার, বন্ধু, এমনকি মানবিকতার চেয়েও অনেক অনেক দূরে মানুষকে ঠেলে নিয়ে যায় লোভ। নিয়ে গিয়ে কি দেয় জানো? দেয় অহংকার, আর দেয় একটা সিঁড়ি, নরকে যাওয়ার সিঁড়ি, অধঃপতনের সিঁড়ি, বুঝলে? এই লোভের ফাঁদে ফেসেছিলাম আমি। নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম নিজের সম্পত্তি, নিজের খ্যাতিকে। এমনিতে আমার মধ্যে দয়ার কমতে ছিল না, কিন্তু লোভও ছাড়তে পারিনি। ভীম সর্দার যখন আমার সম্পত্তি আর নিজের প্রাণের মধ্যে একটা বেছে নিতে বলল, তখনও আমি সম্পত্তি বাঁচলাম। তাই মরে গিয়েও সেই মায়া আর ত্যাগ করতে পারলাম না।
বছরের পর বছর ধরে নিজের সেই সম্পত্তি আগলে পড়ে রয়েছি, কিন্তু এখন বুঝি এসব মোহ মায়া আসলে কিচ্ছু নয়। আসল হলো মানুষ। দিন শেষে যখন মৃত্যু তোমায় প্রশ্ন করবে সারা জীবন কি অর্জন করলে, তখন এসব জাগতিক সম্পত্তি দিয়ে কিচ্ছু হবে না। না, এসব তো পড়েই রইল। থেকে যাবে শুধু মানুষ। টাকা পয়সা নয়, মানুষ কামাতে শেখো, মানুষ। কিন্তু আমি তা শিখিনি। মরে গিয়েও মায়া কাটাতে পারলেন না মানে? কি সব বলছেন? পারলাম নাই তো। ভীম সর্দার আমায় বারবার বলেছিল যে সরে দাঁড়াও ঠাকুর, আমরা আমাদের পাওনা বুঝে নিয়ে চলে যাব। কিন্তু ওই যে মায়া, সম্পত্তির লোভ, সেটা আমায় ঠেলে দিল মৃত্যুর মুখে। ভীম রক্ত চায়নি, কিন্তু আমার একগুঁয়েমিতে রক্তপাত হলো। এই যে কতটা দেখছো, দেখো, এই যে কপাল জুড়ে বয়ে নিয়ে চলেছি এখনো, এ তো সেই রাতেরই সাক্ষী। সে রাতেই ঘর আমার রক্তে ভেসে গিয়েছিল আমার প্রাণবায়ুটাও। তারপর সুস্থ হয়ে উঠলেন কি করে? তোমায় কে বললো আমি সুস্থ হয়ে উঠেছিলাম? সুস্থ তো মানুষ হয়, আমি কি আর মানুষ ছিলাম অন্ধ এক পশু। হ্যাঁ, অন্ধ এক পশু, যে টাকার লোভ আমি ছাড়তে পারিনি। মৃত্যুর পরও সেই টাকা পাহারা দিয়ে বাড়ির ভাঙা অন্ধকার কোণগুলোয় ঘুরে বেড়াতে হয়। আমি মুক্তি চাইনি, চেয়েছিলাম শুধু সম্পত্তি, আর পেয়েছিও তাই। গায়ের লোক কিছু জানে না, ভাবে রামরূপ এখনো জীবিত, কিন্তু তারা জানে না যে জীবিত আসলে রামরূপ নয়। জীবিত তার লোভ, সম্পত্তির চাহিদা। বনমালীর সারা শরীর ভয়ে আতঙ্কে থরথরিয়ে কেঁপে ওঠে। সবটা যেন একটু একটু করে স্পষ্ট হয়ে উঠতে থাকে তার মনের ভেতর। এর জন্যই তবে রামরূপকে খুব একটা দেখা যায় না, এর জন্যই তবে বাড়িটা এত পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। আসলে এই বাড়িতে মানুষ থাকে না, থাকে এক অতৃপ্ত আত্মা। কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করে না। চোখের সামনে যাকে দেখা যাচ্ছে তার অস্তিত্ব অস্বীকার করা যায় কি করে? কিন্তু সমস্ত লক্ষণ প্রমাণ তো তাই বলছে। তার চিন্তার মাঝে আবারও ধ্বনিত হয়ে ওঠে রামরূপের অস্বাভাবিক শীতল গম্ভীর কণ্ঠস্বর। এই তোমাদেরই দেখো না, তোমাদেরই বা লোভ কম কিসে? হ্যাঁ, এমনকি তোমাদের আগে যারা এসেছিল তাদেরও তো ঠিক তাই। সিন্ধুক ভর্তি সোনা দেখেছ কি দেখনি পুরোটা নেওয়া চাই, অথচ তার সিকি ভাগ নিলেও হেসে খেলে তোমাদের জীবন চলে যাবে। কিন্তু না, যত পাওয়া যাচ্ছে সবটা নিতে ক্ষতি কি, তাই তো? প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা, এটাকেই তো বলে লোভ। আর এই লোভ যে আমার বড় পছন্দের, তাই যাদের মধ্যে আমি ঠিক আমার লোভের প্রকাশ দেখি তাদের আমি রেখে দিই নিজের কাছে, নিজের করে। ওই দেখো। বৃদ্ধের হাসি মাখা হিসে কণ্ঠস্বরে এবার বুকের ভেতরটা আচমকায় ছ্যাদ করে ওঠে বনমালীর। সশঙ্কিত দৃষ্টি মেলে সে তাকায় পিছনের দিকে, আর তাকাতেই আতঙ্কে গায়ের রক্ত হিম হয়ে আসে তার। বৃদ্ধের হাসির বেগ বেড়ে ওঠে বিশ্রীভাবে। ভয় বিহবল বিস্ফারিত চোখে বনমালী দেখে একটু আগেও যেখানে তার দলের প্রত্যেকে দাঁড়িয়েছিল, এখন সেই জায়গাটা একেবারে ফাঁকা। কেউ কোথাও নেই, শুধু পড়ে রয়েছে কতগুলো ছোট ছোট চকচকে মনুষ্য মূর্তি, বোধহয় সোনার। গড়িয়ে পড়া মশালের নিভু নিভু আলোয় উজ্জ্বল জ্যোতি ফুটে বেরোচ্ছে সেগুলো থেকে। মেরুদণ্ড বেয়ে আতঙ্কের এক হিমেল স্রোত বয়ে যায় তার। সাথে সাথে একটা বিস্ময় জলের মতো স্পষ্ট বুঝতে পারে সে।
সিন্ধুকের ধারে সাজানো ওই ছোট মূর্তিগুলো আসলে কাদের, আর কোথায় বা হারিয়ে গিয়েছিল এই বাড়ি লুট করতে আসা তিনটে ডাকাত দল? মৃগীরোগীর মতো থরথরিয়ে কাঁপতে থাকে তার শরীর। ওপাশে ক্রমশই যেন জোরালো হয়ে ওঠে বৃদ্ধের গলা। তোমায় তো বলেছিলাম লোভী মানুষ আমার বড় পছন্দের। ওদের আমি রেখে দিই, তোমাকেও রেখে দেব। রামরূপের কুঁজো শরীরটা কোনো এক পরম আনন্দে হিল হিলে সাপের মতো দুলতে দুলতে এগিয়ে যায় সিন্দুকটার দিকে। মেঝেতে পড়ে থাকা ছোট ছোট মূর্তিগুলো তুলে তিনি একে একে সাজিয়ে রাখেন সিন্দুকের ভেতর। মরার পরও আমায় এগুলো পাহারা দিতে হয়। এগুলোর লোভ যে বড় লোভ, সব জমিয়ে রাখছি, সব সব। এসো এসো, তোমাকেও রাখি। এসো না, এসো এসো। বৃদ্ধের হিস হিসে কণ্ঠস্বরে অনেকক্ষণ পর বনমালী সম্বিত ফিরে পায় যেন। পালাতে হবে তাকে, যে করেই হোক পালাতেই হবে। মরিয়া হয়ে পিছন ফিরে সে ছুট লাগাতে যাবে, ঠিক সেই সময় দরাম করে বন্ধ হয়ে যায় ঘরের দরজাটা, আর প্রাণ শক্তি ফুরিয়ে আসা এতক্ষণের নিভু নিভু মশালটা একবার দপদপ করে উঠে নিভে যায়। ঘোর অন্ধকার ঘরে শুধু ঘুরে বেড়ায় বৃদ্ধের অদ্ভুত হাসি আর হিস হিসে স্বরে বলা কথাগুলো। পালাচ্ছ কেন? বললাম না, লোভ তোমায় এমন এক জায়গায় নিয়ে এসে ফেলবে যেখান থেকে কোনোদিন তুমি পালাতে পারবে না। তবে সেই চেষ্টা করছো কেন? এসো, চলে এসো, চলে এসো। অনেকক্ষণ ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে যারা বাইরে পাহারায় দাঁড়িয়েছিল তারা বেশ চিন্তিত হয়ে পড়ে। খানিকক্ষণ ইতস্তত করলেও একসময় তারা বাড়ির ভিতর ঢুকে পড়ে। পূব দিগন্ত ফর্সা হতে আর বেশি বাকি নেই। এর মধ্যে না বেরিয়ে পড়লে ফেরা মুশকিল হবে। বাড়িতে ঢুকতেই আরো অবাক হয় তারা। কোথাও কেউ নেই, কেমন ফাঁকা সব দিক। একটু এগোতেই তারা দেখে একটা ঘরের দরজা খোলা, ঘরেও কেউ নেই। অন্ধকার ঘরটায় ঢুকতেই তাদের চোখ পড়ে দক্ষিণের জানলার কাছে সেই পেল্লায় সিন্দুকটার দিকে। সিন্দুকের ডালা খোলা, আর তার ভেতর থেকে উঁকি মারছে অজস্র সোনার গয়না। লোভে চোখ জোড়া চকচক করে ওঠে তাদের। ধীর পায়ে যেই তারা সেদিকে এগোতে যাবে, অমনি ঘরের অন্ধকার দেওয়ালগুলোয় কোথা থেকে প্রতিধ্বনিত হয়ে একটা হিস হিসে কণ্ঠস্বর ভেসে আসে। শিউরে ওঠে প্রত্যেকে। কে কে? হাসির শব্দ আরো তীব্র হয়, কোনো এক অজানা সংকেতের মতো তা ঘুরে বেড়ায় গোটা ঘরময়। শেষ হলো আজকের গল্প শেষ রাতের ডাকাতি। গল্পের সূত্রধার আমি আকাশ। গল্প পাঠে হররস্কোপ থেকে ইভান সরকার। অন্যান্য চরিত্রে শুভাশিস, রক্তিম, ইভান, শুভদীপ, আকাশ, ঋদ্ধি, সৌরভ ধনী সাহা, সৌরভ ধনী ও অতীন। গল্পটির শব্দ সংযোজনে ঋদ্ধি। আবহ ও স্পেশাল এফেক্টসে ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ। পোস্টার ডিজাইন ও সমগ্র পরিচালনায় সৌম্যদীপ ভুঁই। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।